এর আগে আমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মীর 4 পর্যন্ত হয়েছিল। আজ আমরা আলোচনা করব সংক্ষিপ্ত উত্তরধর্মীর 5 থেকে। দেখো কি বলছে 5-এর অঙ্কগুলো। বলছে n এর মান অখণ্ড সংখ্যা হলে দেখাও যে n এর মান অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা কারা? অখণ্ড সংখ্যা শুরু হয় 1 থেকে, 1 2 3 না 1 থেকে নয় 0 থেকে। তাহলে 0 1 2 3 4 চলতে থাকবে। তাহলে এই অখণ্ড সংখ্যা যদি হয় তাহলে বলছে cos n পাই প্লাস থিটা এর মান হবে -1 টু দি পাওয়ার n ইনটু cos থিটা। তাহলে এটার মান এটা হবে আমাদের দেখাতে হবে। তাহলে এটা আমরা কিভাবে দেখাবো? এটা দেখানোর জন্য আমাদের অখণ্ড সংখ্যা দুই প্রকার হয়, একটা হচ্ছে জোড় আর একটা হচ্ছে বিজোড়। জোড়কে আমরা বলি যুগ্ম অখণ্ড সংখ্যা আর বিজোড়কে বলি আমরা অযুগ্ম অখণ্ড সংখ্যা। তাহলে জোড় হবে না হলে বিজোড় হবে। 0 থেকে তুমি শুরু করে 0 2 4 3 হলো হচ্ছে জোড়, আর 1 3 5 7 এগুলো হচ্ছে আমাদের বিজোড়। তাহলে আমরা যদি n একবার জোড় ধরবো একবার বিজোড় ধরবো, তাহলে n এর মান যেহেতু অখণ্ড সংখ্যা, n এখানে নির্দিষ্ট করা নেই, তাহলে একবার n এর মান আমরা জোড় সংখ্যা নিব আর একবার n এর মান বিজোড় সংখ্যা নিব। তাহলে বলছি cos n পাই প্লাস থিটার মান এই মানটা আমাদের হবে। তাহলে কিভাবে বের করব? আমরা ধরে নিচ্ছি যখন n জোড় বা যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা মানে হচ্ছে জোড় সংখ্যা, অর্থাৎ n ইকুয়াল টু যদি আমরা 2m হয় তাহলে n ইকুয়াল টু 2m টাও নিলাম, কারণ m হচ্ছে আমাদের এখানে অখণ্ড সংখ্যা। তাহলে m এর মান যদি আমরা এমন একটা সংখ্যা নিব যেখানে m টা কি m অখণ্ড সংখ্যা, তাহলে n ইকুয়াল টু 2m আকারে কেন নিলাম আমরা? দেখো এটা নেওয়ার কারণ হচ্ছে তুমি এখানে m এর মান যাই ধরো না কেন এই সংখ্যাটা সবসময় জোড়ই সংখ্যা হবে। তাহলে m এর মান অখণ্ড সংখ্যা 1 নাও, তাহলে 2 এর ক্ষেত্রে 2 নাও 4 হবে, তা জোড় সংখ্যা। যদি 3 নাও 6 হবে, 8 নাও 8 দুগুণে 16 হবে, যদি 9 নাও 9 দুগুণে 18 হবে। তুমি জোড় সংখ্যা নাও আর বিজোড় সংখ্যা নাও, m এর মান তুমি যাই নাও না কেন n ইকুয়াল টু যদি আমরা 2m ধরি তাহলে এই সংখ্যাটা সবসময় জোড় সংখ্যায় বোঝাবে, অর্থাৎ এই সংখ্যাটা সবসময় যুগ্ম সংখ্যায় আমাদের হবে। তাহলে যখন n যুগ্ম সংখ্যা অর্থাৎ n ইকুয়াল টু যদি 2m হয় তাহলে 2m আকারে যদি আমরা কোন সংখ্যাটি লিখি তাহলে কি হবে? জোড় হবে, কারণ 2 দিয়ে যেমনই কোন সংখ্যা সেটা জোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে n ইকুয়াল টু 2m হলে এর মানটা কত হচ্ছে আমরা বের করছি। অতএব n পাই প্লাস থিটা এই কোনটার মান বের করছি? n পাই প্লাস থিটা সমান কত হবে? n এর মান কত ধরেছি আমরা? 2m। তাহলে n এর মান ধরলে 2m, তাহলে কোনটা হয়ে গেল 2m ইনটু পাই প্লাস থিটা, এই কোনটা হয়ে গেল। এই কোনটি কোন পদে অবস্থিত বলো তো? আমরা যদি আমরা অক্ষ অঙ্কন করি তাহলে এটা দেখো 2m পাই, 2m পাই মানে কি এটা নয় 2 পাই ইনটু m, 2m পাই মানে 2 পাই ইনটু m বা m ইনটু 2 পাই। 2 পাই মানে কত? 2 পাই মানে হচ্ছে পাই মানে 180, 2 পাই মানে 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কি পুরো এক পাক না? তাহলে এই 2 পাই কথাটার মান যদি 2 পাই যদি শুধু থাকে 2 পাই মানে এক পাক, m এর মান যদি 1 হয় তাহলে 1 ইনটু 2 পাই তাহলে এক পাক, যদি m এর মান 2 হয় তাহলে 2 ইনটু 2 পাই মানে 2 পাক। তাহলে m এর মান যত হবে এখান থেকে আমরা বুঝতে পারছি এই কোণটা তত পাক আমাদের ঘুরবে। তাহলে m এর মান যদি 1 হয় তাহলে এক পাক ঘুরবে, তার সঙ্গে প্লাস থিটা, প্লাস থিটা মানে কোথায় চলে যাবে? তার সঙ্গে কিছু থিটা যোগ হচ্ছে, তার মানে প্রথম পাকে চলে যাচ্ছে কোণটা। একই ভাবে যদি m এর মান 2 ধরি তাহলে 2 ইনটু 2 পাই, তাহলে 2 ইনটু 2 পাই মানে 2 পাক পূর্ণ পাক ঘুরবে, তারপর আবার থিটা, আবার থিটা কোথায় যাবে? প্রথম পাই যাবে। তার মানে এখানে আমরা বুঝতে পারছি এখানে আমাদের থিটার মান m এর মান যায়নি না কেন এই কোণটা সব সময় প্রথম পাদে চলে যাবে, কারণ m এর মান 1 নিলে গেল এক পাক, m এর মান যদি 2 নিতে তাহলে 2 ইনটু 2 পাই মানে 2 পাক, m এর মান 3 নিতে 3 ইনটু 2 পাই মানে 3 পাক। তাহলে m এর মান তুমি এখানে যাই নাও না কেন অখণ্ড সংখ্যা m যে কোনো অখণ্ড সংখ্যা নাও না কেন এটা ঘুরে এই কোণটা সব সময় প্রথম পাদে অবস্থিত। তাহলে আমরা লিখে দিচ্ছি n পাই প্লাস থিটা। এখান থেকে আমরা কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু এখান থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারছি কোণটি সর্বদা প্রথম পাদে অবস্থিত। কেন? জেনারেল আকার, কারণ m এর মান তুমি যাও নাই না কেন তা আমাদের প্রথম পাদে অবস্থিত হবে। তাহলে এটা হচ্ছে প্রথম পাদে অবস্থিত। তাহলে এই কোণ যদি প্রথম পাদে অবস্থিত হয় তাহলে আমরা এটার মান বের করছি, কত বের করতে? অতএব cos n পাই এর মানটা বের করছি, cos n পাই প্লাস থিটা সমান cos এর মান কত হলো? n পাই প্লাস থিটার মান কি বেরিয়ে আসলো? 2m পাই প্লাস থিটা, 2m পাই প্লাস থিটা। এটা কোন পাদে অবস্থিত? কোনটা? এই কোণটা হচ্ছে প্রথম পাদে অবস্থিত। প্রথম পাদে cos আছে, তাহলে প্রথম পাদে সবাই পজিটিভ, তাহলে আমাদের পজিটিভ চিহ্নটা বসবে, বসালেও হবে না বসালেও হবে। ইনটু এটা দেখবো পাই বাই 2 এর জোড় গুণিতক না বিজোড় গুণিতক। এটা তো পাই আছে, যদি পাই বাই 2 যদি আমরা করি তাহলে এখানে 4 হবে,
তাহলে পাই বাই 2 এর অবশ্যই এটা জোড় গুণিত এই সংখ্যাটা, তাহলে cosটা কি থাকবে, cosই থাকবে। কোনটা কত, এইটা। তাহলে আমরা পেলাম কি cos n পাই প্লাস থিটার মান পেলাম আমরা প্লাস cos থিটা। তাহলে আমরা যখন n জোড় সংখ্যা নিলাম তখন cos n পাই প্লাস থিটা এই কোণটা প্রথম পদে অবস্থিত, প্রথম পদে হলে cosটা পজিটিভ হবে, তাহলে পজিটিভ বসলো। এটা পাই বাই এই সংখ্যাটা পাই বাই 2 এর জোড় গুণিত, কারণ পাই খেলে হবে পাই বাই 2 ইনটু 2 মানে 4 ইনটু পাই বাই 2 হয়ে যাবে। তার মানে এই সংখ্যাটা জোড় সংখ্যা পাই বাই 2 এর জোড় গুণিত, তার মানে cosটা cos থাকলো, কোণটা আমাদের থিটা বসলো। একইভাবে এবার n যুগ্ম ধরার জন্য আমরা যেমন এটুকু বের করলাম, একইভাবে যদি n যুগ্ম না হয় অযুগ্ম হয় তাহলে আমরা অযুগ্মের একটা পার্টিকুলার ফর্ম আছে n অযুগ্ম সংখ্যা, অর্থাৎ যদি n ইকুয়াল টু 2m হয়, অর্থাৎ n ইকুয়াল টু যদি এটা হয় আমাদের 2m প্লাস 1, দেখো এটা যদি আমাদের হয় তাহলে এই আকারটা কিন্তু অযুগ্মর ফর্ম, কারণ 2 ইনটু m, তাহলে 2 ইনটু m মানে এটা সবসময় জোড় সংখ্যা। তাহলে এখানে আমরা m এর মান যাই ধরি না কেন সবসময় আমাদের এটা জোড় সংখ্যা হবে। তাহলে 2n ইকুয়াল টু 2m প্লাস 1 এটা আমাদের সবসময় বিজোড় সংখ্যা। কেন, কারণ m এর মান তুমি যাই ধরো না কেন 2m হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তাহলে এটা যদি আমাদের জোড় সংখ্যা হয় তাহলে তার সঙ্গে যদি 1 যোগ করতে, জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে সবসময় এটা বিজোড় সংখ্যা, তাহলে আমাদের 2m যদি সবসময় জোড় সংখ্যা বোঝায় আর 2m প্লাস 1 সবসময় বিজোড় সংখ্যাকেই বোঝাবে। তুমি এর মান যাই নাও না কেন, দেখো m অখণ্ড সংখ্যা বলেছি। তাহলে n অযুগ্ম সংখ্যা n ইকুয়াল টু 2m প্লাস 1 হলে আমাদের কি হবে, কোনটা কম বের করবো, কোনটা কি বলতো এটার মতো করে বের করবো। কত আছে n পাই প্লাস থিটা সমান কত হবে, n এর মান বসাচ্ছি, এখন n কি অযুগ্ম সংখ্যা অর্থাৎ n এর মান কত 2m প্লাস 1, তাহলে 2m প্লাস 1 ইনটু পাই প্লাস, তাহলে এখানে আমরা পাচ্ছি 2m, n এর মান 2m প্লাস 1 ইনটু পাই বসবো প্লাস আমাদের থিটা আছে। এই কোণটা কোথায় অবস্থিত, দেখো এই কোণটার মান আমাদের আসছে কত, আসছে 2m প্লাস 1 ইনটু পাই, তার মানে এটা m এর মান যদি 1 ধরো তাহলে 3 পাই, m এর মান যদি আমরা 5 ধরো, m এর মান যেই ধরো না কেন তো 2 ধরো, তাহলে m এর মান 2 হলে কত 2 ইনটু 4 ইনটু 1 মানে 5 পাই, 5 পাই মানে কোথায় হবে, পাই মানে এখান থেকে এখানে আসবে পাই, 2 পাই মানে কমপ্লিট, 3 পাই, 4 পাই আর 5 পাই হলে ঘুরে আবার এখানে চলে আসবে। তাহলে m এর মান আমরা এখানে যাইনি না কেন, এটা কোনটাকে একটু আর আমরা ভেঙে লিখছি, দেখো তো 2m পাই ভেঙে নিলাম প্লাস পাই প্লাস থিটা। আমরা তো এই কোণটা জানলাম এটা হচ্ছে 2 পাই এর m গুণিত, m এর মান যত হবে তত পাক হবে, তাহলে এটা পুরো এক পাকে কমপ্লিট কথা বলছে, যত পাক হয় তাহলে পুরো পাক কমপ্লিট। তার সঙ্গে সঙ্গে পাই, পাই মানে কতটা, 2m পাই মানে 2 পাই মানে এক পাক, যদি m এর মান যত হবে তত পাক হবে, এটা তত পাক হয়ে কমপ্লিট হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে পাই তাহলে পুরো কমপ্লিট হবে, তার সঙ্গে পাই মানে এখানে আসবে, তার সঙ্গে আরো কি আছে থিটা আছে, তাহলে তার সঙ্গে আরো থিটা যোগ হবে, তাহলে আর কিসের যোগ হবে, তাহলে কোথায় চলে আসবে তৃতীয় পদে। এর মান তুমি কিছু একটা নাও 3 নাও, 3 ইনটু 2 পাই মানে 6 পাই, তাহলে এর মান 3 নিই, তাহলে 3 ইনটু 2 পাই তাহলে 3 পাক পূর্ণ পাক হবে, 1 2 করে 3 পাক পূর্ণ পাক হবে। তার সঙ্গে কি হবে পাই হবে, তার সঙ্গে পাই হলে আবার ঘুরে এখানে আসবে, তার সঙ্গে থিটা যোগ হবে, তার মানে ঘুরে তৃতীয় পদে আসবে। তার মানে আমরা এটা বুঝতে পারছি এই কোণটা m এর মান আমরা যাইনি না কেন 1 2 3 4 যেই নি না কেন এই কোণটা আমাদের সবসময় তৃতীয় পদে অবস্থিত হবে। তাহলে আমরা এখানে লিখবো এই কোণটি সর্বদাই তৃতীয় পদে অবস্থিত। আর তৃতীয় পদে যেহেতু অবস্থিত তাহলে অতএব আমরা কোণটার মান বের করছি, কি কোণটা cos n পাই প্লাস থিটা, এটা আগে বের করেছি cos n পাই, তাহলে cos n পাই প্লাস থিটা ইকুয়াল টু cos, এখন n এর মান কত আমাদের, এখন n এর মান হচ্ছে 2m প্লাস 1, 2m প্লাস 1 ইনটু পাই প্লাস থিটা। তাহলে এখানে লক্ষ্য করো তোমরা, এখানে এটা আমাদের এই কোণটা আমরা কি বললাম সর্বদা তৃতীয় পদে অবস্থিত। তৃতীয় পদে cos ধনাত্মক ঋণাত্মক, তৃতীয় পদে cos হচ্ছে ঋণাত্মক, তাহলে এখানে কি আসবে মাইনাস। এবার এটা পাই বাই 2 এর জোড় গুণিতক না বিজোড় গুণিতক, এই কোটা পাই বাই 2 এর জোড় গুণিতক, কারণ এখানে যদি আমরা নিই পাই বাই 2 তাহলে সামনে আসবে 2, তাহলে এটা পাই বাই 2 নিলাম তাহলে সামনে 2 আসবে, তাহলে এটা বুঝতে পারছি এটা 2 দিয়ে গুণ, যাকে গুণ করে জোড় সংখ্যা, তাহলে এটা পাই বাই 2 হচ্ছে আমাদের জোড় গুণিত। কারণ বোঝানোর জন্য লিখলাম, না লিখলে হবে। তাহলে পাই যেহেতু আছে অবশ্যই এটা পাই বাই 2 এর জোড় গুণিত, তাহলে এটা পাই বাই 2 এর যদি জোড় গুণিত তাহলে cosটা কি থাকবে, cosই থাকবে, মান কত থিটা।
তাহলে এখন পেলাম cos n পাই প্লাস থিটার মান মাইনাস cos থিটা। তাহলে আগে পেয়েছিলাম cos n পাই প্লাস থিটার মান প্লাস cos থিটা, কখন? যখন n টা আমরা যুগ্ম সংখ্যা ধরছিলাম, আর এটার মান হচ্ছে কি মাইনাস cos থিটা। যখন আমরা কি পাচ্ছি, n টা কি পাচ্ছি, যখন আমরা n কে ধরছি n অযুগ্ম সংখ্যা n প্লাস 1, তাহলে যুগ্ম হলে এর মান প্লাস cos থিটা আর অযুগ্ম হলে এর মান মাইনাস cos থিটা। তাহলে প্লাস cos থিটা হতে পারে, মাইনাস cos থিটা হতে পারে। দুটোকে আমি একসঙ্গে যদি কম্বাইন করে লিখি, অতএব n এর মান যে কোনো অখণ্ড সংখ্যা হলে, অতএব n এর মান যে কোনো অখণ্ড সংখ্যা হলে, যদি n এর মান যে কোনো অখণ্ড সংখ্যা হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারবো এভাবে কি cos n পাই প্লাস থিটা ইকুয়াল টু লিখব মাইনাস 1 টু দি পাওয়ার n cos থিটা। এই মানটা আমরা পেয়ে যাব, এটা পেয়ে যাব। কেন? দেখো, যদি তুমি n এর মান জোড় সংখ্যা নাও, তাহলে এখানে n এর মান জোড় সংখ্যা হবে। আর n যদি জোড় সংখ্যা হয়, তাহলে কোনো মাইনাস 1 টু দি পাওয়ার জোড় সংখ্যা হয়, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার জোড় সংখ্যা এটা প্লাস 1 হয়ে যাবে। তাহলে আমরা পেয়েছি cos থিটা। তাহলে আমরা জোড় সংখ্যার জন্য cos থিটা মানটা পাচ্ছি। এবার যদি n এর মান তুমি এখানে বেজোড় সংখ্যা নাও, তাহলে n এর মান যদি আমরা বেজোড় সংখ্যা নিই, তাহলে যদি মাইনাস 1 টু দি পাওয়ার বেজোড় সংখ্যা হলে এর মান মাইনাস 1 বেরিয়ে আসে, তাহলে মাইনাস 1 ইনটু cos থিটা আসবে মাইনাস cos থিটা। তার মানে এই n টা জোড়কে সিদ্ধ করছে বেজোড়কে। তাহলে জোড় যখন n এর মান জোড় সংখ্যা নেব, তখন এই মানটা আমরা পেয়ে যাব। আর n এর মান যখন বিজোড় সংখ্যা নিব, তখন আমরা মাইনাস cos থিটা মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এই দ্বারা আমাদের দুটোই বুঝাচ্ছে, বলেই আমাদের n এর মান যে কোনো অখণ্ড সংখ্যা হলে, n এর মান যুগ্ম হোক অথবা অযুগ্ম হোক, আমরা এই আকারে লিখতে পারবো। কারণ যুগ্ম হলে অটোমেটিক এখান থেকে ধনাত্মক চলে আসছে, আর অযুগ্ম হলে এখান থেকে অটোমেটিক ঋণাত্মক চলে আসছে। তাহলে আমাদের হয়ে গেল cos n পাই প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার n cos থিটা। আমরা দুই একটা করব না, এবার আমরা তিন একটা করব। তাহলে কি বললাম, এবার আমরা এক একটা বললাম, দুই একটা বললাম না, দুইটা তোমরা নিজেরা করবে, তিনেরটা আমি বলছি, তোমরা চারেরটা নিজেরা করবে। মানে একই টাইপের অঙ্ক আছে, ঠিক আছে? তাহলে আমি 1 নম্বর অঙ্কটা যে করলাম, তাহলে এখানে আমাদের দেখো n দিয়ে অঙ্ক আছে, তাহলে এখানে আমাদের n দিয়ে অঙ্ক আছে। তাহলে n টা কি সংখ্যা বলতে? যে কোনো অখণ্ড সংখ্যা। তাহলে আমরা কি বললাম, অখণ্ড সংখ্যার প্রকার দুই প্রকার, একবার যুগ্ম আর একবার অযুগ্ম হতে পারে। তাহলে আমরা এই অঙ্কটাও সেম আমরা একের মতো করেই করব। তাহলে একবার n কে যুগ্ম সংখ্যা ধরবো আর একবার n কে অযুগ্ম সংখ্যা ধরবো। তাহলে যুগ্ম সংখ্যা ধরে কোনটার মান কত আসছে আর অযুগ্ম সংখ্যা ধরে কোনটার মান কত আসছে আমরা বের করব। তাহলে যখন n যুগ্ম সংখ্যা, তখন কি আসছে বের করা যাক। যখন n যুগ্ম সংখ্যা, অর্থাৎ n ইকুয়াল টু 2m হলে, যেখানে m হচ্ছে আমাদের কি সংখ্যা, m হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যা, m হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে n ইকুয়াল টু, যদি n যুগ্ম সংখ্যা অর্থাৎ n ইকুয়াল টু আমাদের 2m হয়, তাহলে যুগ্ম সংখ্যা হলে আমরা কি বললাম, n ইকুয়াল টু 2m ধরবো, আর অযুগ্ম সংখ্যা হলে কি ধরবো বললাম, n ইকুয়াল টু 2m প্লাস 1 ধরবো। তাহলে n ইকুয়াল টু 2m হয়, তাহলে কোনটা বের করছি, কত আসছে, অতএব n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু পাই বাই 6 এর মানটা বের করছি। n এর মান কত বসাবো, 2m, 2m পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2m ইনটু কত আছে, পাই বাই 6 ইকুয়াল টু, দেখো এটা কত আসছে, 2m পাই, এটা বসলো প্লাস, দেখো মাইনাস 1 টু দি পাওয়ার 2m, এটা জোড় সংখ্যা না, আর মাইনাসের উপরে যে জোড় সংখ্যা থাকে, তাহলে মাইনাসটা আমাদের বেরোয় না, প্লাস বেরোবে। তো প্লাস কত হবে, পাই বাই 6, এই কোণটা আমরা পাচ্ছি। তাহলে আমরা এই কোণের মানটা এটা পেলাম, এটা আমরা m টু দি পাওয়ার m মানে এটা, এই কোণটা আমরা পেলাম। তাহলে বলো তো এই কোণটা কোন পাদে অবস্থিত, এটা 2m পাই, তার মানে 2 পাই এর পাই কি গুণ, 2 পাই কে m দিয়ে গুণ, তাহলে 2 পাই এর m গুণিত 2 পাই মানে পূর্ণ এক পাক, m ইনটু 2 পাই মানে m এর মান যত হবে তত পাক। তাহলে এটা পুরো এক পাক ঘোরার কথা বলছে, m এর মান 2 হলে 2 পাক, m এর মান 3 হলে, তাহলে পুরো পাক ঘুরছে। তার সঙ্গে সঙ্গে যোগ হচ্ছে কত, পাই বাই 6, তার মানে কোন পাই চলে যাবে, প্রথম পাদে। যদি কিছু বিয়োগ হতো পুরো পাক কমপ্লিট হওয়ার পর, যদি পুরো পাক, এই যে এটা এক পাক বুঝায়, 2 পাই মানে হচ্ছে আমাদের 2 পাই মানে কি এক পাক, যদি m এর মান 2 হয় তাহলে 2 পাক, 3 হলে 3 পাক, এভাবে আমাদের বলছে। এবার তার সঙ্গে পাই বাই 6 যোগ হচ্ছে, পাই বাই 6 মানে আমাদের 30 ডিগ্রি, 30 ডিগ্রি যোগ হয়ে তাহলে প্রথম পাদে চলে যাবে। যদি এখানে প্লাস না হয়, যদি এখানে মাইনাস হতো,
তাহলে কি হতো, এই প্রথম পাদে মাইনাস হলে এদিকে ঘুরে আসতো, একটু পিছন দিকে আসতো, তাহলে এটা চতুর্থ পাদে অবস্থিত হয়ে যেত। যেহেতু আমাদের π/6 যোগ হচ্ছে বলে এই কোণটা আমাদের কোন পায়ে চলে যাচ্ছে, এটা পূর্ণ পাকের কথা বলছি, যত পাক হোক তাহলে পূর্ণ ঘুরে প্রথম পাদে চলে আসবে, ঠিক পজিশনে চলে আসবে, তার সঙ্গে π/6 তার মানে চলে যাচ্ছে প্রথম পাদে। তাহলে এই কোণটি আমাদের প্রথম পাদে অবস্থিত। তাহলে আমাদের কোণটি হয়ে গেল প্রথম পাদে অবস্থিত। তাহলে যদি আমাদের কোণটি প্রথম পাদে অবস্থিত যেহেতু হয়ে গেল, প্রথম পাদে অবস্থিত, তাহলে এই কোণটা আমাদের প্রথম পাদে অবস্থিত। তাহলে প্রথম পাদে অবস্থিত কোন কোণটা? এই কোণটা। তাহলে এই সাইনের মান কত হবে? অতএব সাইন কত আছে? n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু π/6 এর মান কত আসছে? এর মান বের করলাম। তাহলে এর মান কি বের আসলো? এর মান বেরিয়ে আসলো আমাদের, তাহলে এটা, তাহলে সাইনটা বসলো কত বেরিয়ে আসছে? 2m পাই প্লাস π/6। এই কোণটা কোন পাদে অবস্থিত? প্রথম পাদে। তাহলে প্রথম পাদে যেহেতু কোণটা অবস্থিত, সাইনের মান ধনাত্মক, প্লাস এবার সাইনটা সাইন থাকবে না, চেঞ্জ হবে। দেখো পাই এর যখন জোড় গুণিতক, তখন π/2 এর জোড় গুণিতকই হবে, তাহলে জোড় গুণিতক হলে সাইনটা সাইনে থাকবে। কোণটা কত? π/6। তাহলে সাইন π/6 এর মান কত? π/6 মানে 30 ডিগ্রি, আর মান হচ্ছে 1/2। তাহলে আমার এর মানটা হলো 1/2। তার উত্তরে 1/2 আছে। তার মানে 1/2 সব সময়। তাহলে n এর মান যখন জোড় সংখ্যা হলো তখন 1/2 বেরোলো। এবার n এর মান বিজোড় সংখ্যা ধরে আমরা 1/2 বের করি, দেখি হয় কি হয় না আমাদের। তাহলে এবার যদি n বিজোড় সংখ্যা হয় তাহলে কি হবে? যখন n অযুগ্ম সংখ্যা, অর্থাৎ n ইকুয়াল টু, আমাদের কি ধরতে হবে বলতো? যখন n আমরা অযুগ্ম সংখ্যা নিব তখন n এর মান ধরতে হবে 2m + 1। তাহলে এটা অযুগ্ম সংখ্যা হবে। তাহলে 2m + 1 হলে কি হবে আমাদের? দেখো তাহলে এই কোণটা বের করা কোথায় যাচ্ছে? এই কোণের মানটা বের করছি, n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু π/6। n এর মান এখন কত বসাবো? 2m + 1, কারণ বিজোড় সংখ্যা। তাহলে n এর মান আমরা বসাচ্ছি 2m + 1 ইন্টু পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n। n এর মান কত বসাবো এখানে? 2m + 1 ইন্টু π/6 সমান কত হচ্ছে দেখো। ক্যালকুলেশনটা করি আমরা। 2m পাই হলো, তার সঙ্গে পাই, দেখো এখানে যেহেতু বেজোড় সংখ্যা আছে তাহলে -1 টু দি পাওয়ার বেজোড় সংখ্যা, তাহলে এখানে মাইনাসটা বেরিয়ে আসবে, -π/6। তাহলে এই কোণটা কোথায় অবস্থিত তোমরা আমাকে বলবে। দেখো 2m পাই মানে কি বললাম? পূর্ণ পাক। m এর মান 1 হলে 1 পাক, 2 হলে 2 পাক, যতই হোক তত পাক। তাহলে 2m পাই মানে পুরো পাকের কথা। তাহলে এখান থেকে শুরু করে ঘুরে এখানে আসবে, যত পাক ঘুরে আসবে তাহলে এখানে আসবে। তার সঙ্গে সঙ্গে পাই যোগ হচ্ছে, তাহলে পাই মানে আপ্তাসেরি, তাহলে তার সঙ্গে পাই যোগ হলো, তার মানে এই জায়গায় আসলো। সেখান থেকে π/6 বিয়োগ হচ্ছে, তাহলে π/6 বিয়োগ হলে কোথায় চলে আসবে? তাহলে এখান থেকে পাই এখানে আসতো, তার π/6 যোগ যদি তৃতীয় পদে আসতো, π/6 যদি বিয়োগ হচ্ছে তাহলে ঘুরে আবার দ্বিতীয় পদে চলে আসে। তাহলে এই কোণটা আমাদের বুঝতে পারছি কোন পদে অবস্থিত, এই কোণটা দ্বিতীয় পদে। তাহলে 2π মানে পুরো পাক কমপ্লিট, তার সঙ্গে পাই মানে দ্বিতীয় পদ কমপ্লিট, তার থেকে π/6 বিয়োগ হচ্ছে, তাহলে একটু পিছিয়ে যাচ্ছে, তাহলে মানে দ্বিতীয় পদেই থাকছে। এই কোণটা আমরা ওটাই লিখবো, এই কোণটি দ্বিতীয় পদে অবস্থিত, সর্বদাই দ্বিতীয় পদে অবস্থিত। দ্বিতীয় পদে যদি অবস্থিত হয় তাহলে আমাদের কি হবে দেখো তো। তাহলে কোনটা আমরা পেয়ে গেলাম কোথাও, তাহলে এটার মান বের করি আমরা। রাশিটা কি আছে বলতো? অতএব sin n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু π/6। তাহলে যখন বেজোড় তখন এই রাশিটার মান আমরা কি পেলাম? এটা পেলাম। তাহলে সাইনটা বসলো, এই কোণটার মান বসাও কত? এটা 2m পাই প্লাস পাই মাইনাস π/6। এই কোণটা কোথায় অবস্থিত? এই কোণটা আমাদের দ্বিতীয় পদে অবস্থিত। দ্বিতীয় পদে সাইন কি পজিটিভ, তাহলে সাইনটা পজিটিভ বসবে। এবার সাইনটা সাইনই বসবে, কারণ দেখো এই দুটো থেকে যদি আমরা পাই কমন নিই তাহলে পাই ইন্টু 2m + 1, তাহলে পাই কে লেখা যাবে 2 × π/2।
তার মানে পাই বাই টু এর এটা জোড় গুণিত কি হবে এই কোণটা, বলে এই সাইনটা সাইনে থাকবে, কোণটা কত পাই বাই সাইন পাই বাই 6 এর মান 1/2। তার মানে আমরা পেলাম কি যখন m অখণ্ড অযুগ্ম সংখ্যা তখনও মান 1/2, যখন আমরা n যুগ্ম সংখ্যা তখনও এই রাশিটার মান পেলাম 1/2। তাহলে যুগ্ম হলেও রাশিটার মান 1/2 আর অযুগ্ম হলেও সে রাশিটার মান 1/2, তাহলে সবসময় রাশিটার মান 1/2। তারপর ওটাই আপনি লিখে দেবো, অতএব n যে কোনো অখণ্ড সংখ্যা হলে অতএব n যে কোনো অখণ্ড সংখ্যা হলে sin n pi plus -1 to the power n into pi by 6 এই রাশিটার মান হয়ে যাবে 1/2। তাহলে যে কোনো অখণ্ড সংখ্যা লিখলাম ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক সবসময় এর মান হচ্ছে 1/2। তাহলে আমরা করলাম 3 নম্বর, দেখতে পেলে আমাদের 1 এবং 3 নম্বর একই আসলো, একইভাবে তোমরা 2 এবং 4টা করে দিবে।